প্রচলিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে বুড়ো আঙুল দেখিয়ে বিল গেটস শুরু করেছেন নাইট্রিয়াম প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। শুধু তাই নয়, বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গিয়ে এমন এক প্রযুক্তির সন্ধান পেয়েছেন যেটা দিয়ে ক্যান্সারের মতো রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব। কিন্তু কথা হচ্ছে, একজন টেক জায়ান্ট যিনি মাইক্রোসফটের মাধ্যমে পুরো পৃথিবীকে বদলে দিয়েছেন, যার কাজ সফটওয়্যার নিয়ে, তিনি কেন হঠাৎ পারমাণবিক শক্তির দিকে ঝুঁকে পড়লেন? কেন এই নাইট্রিয়াম প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে আলাদা? আর কেনই বা মেটা এবং এসকে গ্রুপের মতো বৈশ্বিক মেগা কোম্পানি এই প্রজেক্টে ইন্টারেস্ট দেখাচ্ছে এবং কোটি কোটি ডলার ঢালছে? আজকে আমরা জানবো বিল গেটসের যুগান্তকারী প্রজেক্ট টেরা পাওয়ার এবং এর পেছনের অবিশ্বাস্য মাস্টার প্ল্যান সম্পর্কে। প্রচলিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বড় দুটি সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে এর নির্মাণ ব্যয়। যেমন বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে খরচ হচ্ছে প্রায় 1,39,741 কোটি টাকা। এই পরিমাণ টাকা দিয়ে প্রায় 4.5টি পদ্মা সেতু বানানো যেত। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে, প্রযুক্তি যত উন্নত হয়েছে, নির্মাণ ব্যয় তত কমে এসেছে। কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে এটি পুরোপুরি উল্টো। এর নির্মাণ ব্যয় দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে প্রায় 10 থেকে 19 বছর সময় লেগে যায়। কিন্তু এই আর্থিক এবং সময়ের ব্যাপারটা হজম করা গেলেও এর ভয়াবহতা এবং এর ধ্বংসযোগ্য কোনোভাবেই হজম করা সম্ভব নয়। একটি পারমাণবিক বিপর্যয় আর পুরো একটি শহর ধ্বংস হয়ে যেতে পারে। ঘরে ঘরে ক্যান্সার রোগের উদ্ভব হতে পারে। প্রজন্মের পর প্রজন্ম প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল দুর্ঘটনা, যেখানে প্রায় 35 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। 1986 সালের 26 এপ্রিল কর্মীদের অদক্ষতার কারণে হঠাৎ করে পারমাণবিক চুল্লিটি অস্থিতিশীল হয়ে পড়ে। কিন্তু এটা বড় সমস্যা ছিল না, কারণ গাড়ির স্পিড বেড়ে গেলে যেমন তা কন্ট্রোল করার জন্য ব্রেক রয়েছে, ঠিক তেমনি পারমাণবিক চুল্লিতে হঠাৎ করে পাওয়ার বেড়ে গেলে বা অস্থিতিশীল হয়ে পড়লে এর জন্য নিয়ন্ত্রণ যন্ত্র বা কন্ট্রোল রড রয়েছে, যেটা দিয়ে পাওয়ারকে কমিয়ে আনা যায় বা চুল্লিটিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা যায়। কিন্তু সেই দিন সেই নিয়ন্ত্রণ যন্ত্র বা কন্ট্রোল রডে সামান্য কিছু ত্রুটি থাকার কারণে পাওয়ার কমার বদলে উল্টো কয়েক গুণ বেড়ে যায় এবং সাথে সাথে 2টি জলীয় বাষ্পের বিস্ফোরণ ঘটে। চুল্লির উপরে থাকা 2 মিটার পুরো কংক্রিটের দেয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে উড়ে যায় এবং মূল পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম উন্মুক্ত হয়ে পড়ে। বাতাসের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে এবং পুরো ইউরোপ জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু মানুষের ভুল আর ত্রুটিপূর্ণ নকশা ছাড়াও যে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে তা বিজ্ঞানীরা বুঝতে পারেন 2011 সালে জাপানের ফুকুশিমা শহরের দুর্ঘটনার মাধ্যমে। সেই সময় ভয়াবহ সুনামির কারণে বিদ্যুৎ কেন্দ্রের কুলিং সিস্টেম অকার্যকর হয়ে পড়ে। অর্থাৎ যেই সিস্টেমের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঠান্ডা রাখা হয় সেটাই নষ্ট হয়ে যায়, যার ফলে চুল্লির কোর বা মূল অংশ গলে যায় এবং ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয় এবং বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের প্রায় 1 লক্ষ মানুষকে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়। কিন্তু কথা হচ্ছে, সমাধান কি? কিভাবে খরচ এবং সময়কে কমিয়ে আনা যায় এবং কিভাবে এই ধরনের বড় বড় দুর্ঘটনা এড়ানো যায়? প্রচলিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ধরতে পারেন চায়ের কেতলির মতো। ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানির মাধ্যমে তাপ উৎপন্ন হয়। সেই তাপ আবার পানিকে জলীয় বাষ্পে রূপান্তর করে এবং টারবাইন বা ফ্যান ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। কিন্তু বিল গেটসের টেরা পাওয়ার কাজ করে ভিন্ন নিয়মে। এখানে পানির বদলে ব্যবহার হয় সোডিয়াম নামক একটি পদার্থ। তবে এখানে সমস্যা হচ্ছে, সোডিয়াম অনেক বেশি সংবেদনশীল একটি পদার্থ, যা পানি এবং বাতাসের সংস্পর্শে আসলে খুব বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে। একটি ছোট্ট সোডিয়ামের টুকরো ঘটাতে পারে ভয়াবহ বিস্ফোরণ। তবে হিট এক্সচেঞ্জার বা ইউরেনিয়াম থেকে উৎপন্ন তাপকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা হিসাবে এটি পানির চেয়ে কয়েক গুণ বেশি কার্যকরী। পানি মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প হয়ে উড়ে যায়, যার জন্য প্রচলিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পানিকে অনেক বেশি পরিমাণ উচ্চ চাপে রাখতে হয়, যাতে পানির তরল অবস্থা বজায় থাকে। এই জন্য চুল্লির কাঠামো অনেক বেশি জটিল হয়ে পড়ে এবং ব্যয়বহুল হয়ে পড়ে। কিন্তু সোডিয়াম 880 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও তরল অবস্থায় থাকতে পারে, জলীয় বাষ্প হয়ে উড়ে যায় না। এর ফলে নির্মাণ ব্যয় এবং সময় দুটিই অনেক গুণ কমে আসে। কিন্তু যেহেতু এটি অত্যন্ত সংবেদনশীল পদার্থ, তাই এটিকে একটি আবদ্ধ লুপের মধ্যে রাখতে হয়। ঠিক যেভাবে রক্ত আমাদের শরীরের বাইরে না গিয়ে ভেতরেই ঘুরতে থাকে, সোডিয়ামও সেভাবে বদ্ধ পাইপের ভেতরেও আবদ্ধ থাকে, যাতে পদার্থটি পানি এবং বাতাসের সংস্পর্শে না আসে। শুধু তাই নয়, এই প্রজেক্টের আন্ডারে লবণ দিয়ে একটি ব্যাটারি তৈরি করা হচ্ছে। ঠিকই শুনেছেন, লবণের ব্যাটারি। দেখেন, যখন দিনের কোনো একটি সময়ে মানুষ কম বিদ্যুৎ ইউজ করে, যেমন কম ফ্যান চালায় বা লাইট বন্ধ রাখে, কিন্তু তখন ঠিকই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে তখন ইউরেনিয়াম থেকে তাপ উৎপন্ন হয়। এই তাপগুলো তো ওয়েস্ট হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু টেরা পাওয়ারের আইডিয়া হচ্ছে এই তাপের মাধ্যমে লবণকে গলিয়ে একটি কন্টেইনারে রাখা হবে এবং যখনই হঠাৎ করে বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ চাহিদা বেড়ে যাবে, তখন এই গলিত লবণের তাপ দিয়ে হঠাৎ বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দেওয়া যাবে। টেরা পাওয়ারের একটি চুল্লির বেসলোড বা স্বাভাবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 345 মেগাওয়াট, যা দিয়ে প্রায়
4 লক্ষ বসত বাড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাবে। কিন্তু এই সংরক্ষিত তাপের কারণে এটি 5 ঘন্টার জন্য অস্থায়ীভাবে উৎপাদন ক্ষমতা 500 মেগাওয়াট পর্যন্ত উন্নীত করতে পারবে। তবে এই প্রযুক্তি যতটা সিম্পল মনে হচ্ছে এটি মোটেই তা নয়, কিন্তু কম খরচ এবং কম সময়ে নির্মাণযোগ্য। তবে এই প্রজেক্টের সবচেয়ে অবাক করা বিষয় এখনো বলা হয়নি। টেরা পাওয়ারের অঙ্গ প্রতিষ্ঠান টেরা পাওয়ার আইসোটোপ পুরনো পারমাণবিক আবর্জনা থেকে এমন একটি আইসোটোপ বের করতে পেরেছে যেটা দিয়ে সরাসরি ক্যান্সার কোষকে টার্গেট করে মেরে ফেলা যায়। এই আইসোটোপটিকে বন্দুকের গুলি হিসেবে ধরে নিতে পারেন। বন্দুকের গুলি যেমন নির্দিষ্ট টার্গেটে গিয়ে আঘাত করে, এই আইসোটোপটিও শুধুমাত্র ক্যান্সার কোষকেই ধ্বংস করে। বর্তমান ক্যান্সারের কেমোথেরাপিতে কি হয়, অনেক সময় দেখা যায় এই থেরাপি নিলে ক্যান্সার ধ্বংস হওয়ার সাথে সাথে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ধ্বংস হয়ে যায়, যেমন চুল পড়ে যায়, দৃষ্টিশক্তি কমে যায়, আরও নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর ঠিক এই সমস্যাটির সমাধান টেরা পাওয়ার আইসোটোপ বের করে ফেলেছে। এই আইসোটোপটির নাম হচ্ছে অ্যাক্টিনিয়াম-225। এটিকে রক্তের মাধ্যমে রোগীর শরীরে প্রবেশ করানোর পর এটি নিজেই ক্যান্সার কোষগুলোকে খুঁজে বের করে অত্যন্ত শক্তিশালী আলফা বিকিরণ ঘটায়। ধরতে পারেন ক্যান্সারের কাছাকাছি গিয়ে এটি বিস্ফোরণ ঘটিয়ে দেয় এবং ক্যান্সার কোষের ডিএনএ ভেঙে টুকরো টুকরো করে দেয়। ইতিমধ্যে টেরা পাওয়ার একটি বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে অ্যাক্টিনিয়াম-225 নিয়ে কাজ করার চুক্তিতে গিয়েছে। আমরা শীঘ্রই হয়তো ক্যান্সার রোগ নিরাময়ে বড় কোনো বিপ্লব দেখতে পাবো। কিন্তু এত ভালো খবরের মধ্যেও এই প্রযুক্তির জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে ভূ রাজনীতি। সাধারণ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার হয় 5% সমৃদ্ধ করা ইউরেনিয়াম, কিন্তু এই নাইট্রিয়াম প্রযুক্তির চুল্লিতে বা টেরা পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এই 5%-এ কাজ হয় না। প্রয়োজন হয় প্রায় 20% সমৃদ্ধ করা ইউরেনিয়াম, যাকে সংক্ষেপে বলা হয় হেলো। কিন্তু এই হেলো নামক জ্বালানি আবার সবাই তৈরি করতে পারে না, কারণ প্রকৃতি থেকে পাওয়া সাধারণ ইউরেনিয়ামকে উচ্চমাত্রায় কার্যকর বা হেলো বানাতে যেই ধরনের প্রযুক্তি প্রয়োজন হয় সেটাতে আবার একচেটিয়া আধিপত্য রয়েছে রাশিয়ার। অর্থাৎ এই জ্বালানির জন্য আমেরিকা এবং ইউরোপের মতো দেশগুলো রাশিয়ার কাছে ধরা। এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিও রাশিয়া থেকে এসেছে। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণে টেরা পাওয়ারের এই প্রজেক্টের কাজ প্রায় 2 বছর পিছিয়ে গেছে। ইউরোপ আমেরিকার দেশগুলোর এই জ্বালানি সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন প্রায় $54 বিলিয়ন, যা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া এই ধরনের জ্বালানিকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করাও বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ ছোট্ট একটি দুর্ঘটনা একটি শহরকে পর্যন্ত বসবাসের অযোগ্য করে তুলতে পারে। কিন্তু যদি কোনোভাবেও এসব চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে যাওয়া যায়, তবুও স্বাধীন বিজ্ঞানীদের সংগঠন ইউসিএস এর সতর্কতা কোনোভাবেই অ্যাভয়েড করার মতো নয়। ইউসিএস এর মতে শুধুমাত্র অ্যাডভান্স বা উন্নত বললেই তা প্রথাগত প্রযুক্তির চেয়ে ভালো বা নিরাপদ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। ইউসিএস এর বিজ্ঞানীদের মতে নাইট্রিয়াম চুল্লিটি 1950 এবং 60-এর দশকের পুরনো PRISM নামক একটি ডিজাইনেরই বিবর্তিত রূপ, যা বাণিজ্যিকভাবে কখনোই সফল হয়নি। এছাড়া সোডিয়ামের রাসায়নিক প্রতিক্রিয়া খুব বেশি ভয়াবহ। যদি কোনোভাবে তা বদ্ধ চুল্লি থেকে লিক হতে পারে তবে বিপর্যয় হবে ভয়ঙ্কর। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে পরিবহনের সময় যদি কোনোভাবে এটি বিক্রিয়া করা শুরু করে দেয় অথবা অসৎ কোনো সংগঠনের হাতে পড়ে যায়, তবে পুরো পৃথিবী বিপর্যয়ের মুখে পড়বে। যাই হোক, এইসব চ্যালেঞ্জকে মোকাবেলা করে আপনার কি মনে হয় টেরা পাওয়ার কি পারবে পুরো পৃথিবীকে সস্তায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ প্রোভাইড করতে? কমেন্টে জানান। আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।